70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখান থেকে শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যাওয়াদের অনেক সমস্যা হয়। মধ্যপ্রাচ্যকে পুঁজি করে সক্রিয় টিকিট কালোবাজারি। আকাশপথের ভাড়া 3 মাসে বেড়েছে প্রায় 40,000 টাকা। বিপাকে ওমরাহ যাত্রী ও প্রবাসীরা, সিন্ডিকেট ভাঙার দাবি। প্রাণের বইমেলার জন্য অপেক্ষা আর মাত্র 5 দিন। অধীর আগ্রহে বইপ্রেমীরা, সেজে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান। স্টল প্যাভিলিয়ন নিয়ে ব্যস্ততা প্রকাশকদের। এবং মাদারগঞ্জে গ্যাসকোপ জামালপুর 1 অনুসন্ধান প্রকল্প শুরু। প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট উত্তোলন সম্ভব। পাওয়া যাবে প্রায় 30 বছর পর্যন্ত, বলছে পেট্রোবাংলা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। আকাশপথের ভাড়া নৈরাজ্য চলছে। সপ্তাহে সপ্তাহে বাড়ছে টিকিটের দাম। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ভাড়া 3 মাসে বেড়েছে 30 থেকে 40,000 টাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওমরাহ সহ সাধারণ যাত্রী ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি যাত্রীদের। টিকিট কালোবাজারি বন্ধে একই দাবি এয়ার এজেন্সিগুলোর। এ খাতে নৈরাজ্য নতুন করে হাওয়া লাগিয়েছে শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে, বলছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। প্রবাসীরা যে কষ্ট করে বাইরে যায় সেই হিসাবে বিমান ভাড়া বা সরকারের সবকিছু একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। দেশ ছেড়ে বিদেশ পাড়ি। জুলাই আগস্ট পট পরিবর্তনের পর এসব প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে নানা সুবিধা যোগ হলেও ধরাশায়ী হচ্ছেন টিকিট কিনতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো রুটের টিকিট মূল্য শেষ 3 মাসে হয়েছে প্রায় দ্বিগুণ। বিদেশ যাওয়ার আগেই বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলেছে তাদের। গত কয়েক বছরের এই টিকিট কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিটেন্স যোদ্ধারা। আসার সময় আমাদের 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখান থেকে শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যাওয়াদের অনেক সমস্যা হয়। সিন্ডিকেটে দৌড়াতে বেশি চাপে পড়েছে ওমরা যাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো। কম খরচে ওমরা করতে চাওয়া যেমন অনিশ্চিত হয়ে পড়ছে, তেমনি প্যাকেজ তৈরি করতে গিয়ে অস্বস্তিতে এজেন্সি মালিকরা। বিগত সময়গুলোতে দেখেছি যে একটা সিন্ডিকেট, তো এখন বর্তমান সময় কেন সেই একই রকম সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি আমরা তো আসলে বুঝতে পারছি না। এয়ারলাইন্সের পলিসি বা তাদের সফটওয়্যারটা ওইভাবে মেকানিজম করা যে সাপ্লাই যত কম হবে বা ডিমান্ড যত বাড়তে থাকবে তত টিকিটের প্রাইসগুলো বাড়তে থাকবে। জ্বালানি খরচ না বাড়লেও সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের মার্চের টিকিটের দাম এখনই দাঁড়িয়েছে 95,000 থেকে 1,10,000 টাকা, যা 3 মাস আগেও ছিল 75 থেকে 80,000 টাকায়। আকাশপথের লাগামহীন ভাড়ায় যোগ হওয়া বাড়তি শুল্ক মরার ওপর খাড়ার ঘা হচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সরকার নিজেই বাড়িয়ে দিচ্ছে, এক্সাইজ ডিউটি বসিয়েছে, ট্রাভেল ট্যাক্স বাড়িয়েছে। হ্যাঁ, ডোমেস্টিকে 200 টাকার উপরে বেড়েছে। হ্যাঁ, ইন্টারন্যাশনালে ক্ষেত্র ভেদে 25% পর্যন্ত বেড়েছে। সো এইটা তো অ্যাড আপ হচ্ছে টু দি টিকিট ফেয়ার। সো আমি একদিকে সরকার হয়ে আমি বলছি যে তোমরা ভাড়া কমাও, আবার অন্যদিকে আমি ভাড়া বাড়িয়ে দিচ্ছি। এইটাতে কি দাঁড়াচ্ছে? এটাতে তো একটা সম্পূর্ণ বৈপরীত্য দেখা যাচ্ছে। তথ্য বলছে ইতিহাদ সহ কিছু ফ্লাইট বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু ভাড়া বাড়াচ্ছে মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করা গ্রুপ টিকিটিং। মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের পুঁজি করেই টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে তুলেছে একটি চক্র। এ বিষয়ে যাত্রীদের বরাবরের মতো অভিযোগ এবং স্টেক হোল্ডারদের নানা পরামর্শ থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন মিলছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে টিকিট কালোবাজারি সিন্ডিকেট বন্ধ হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমিরাতের আজমাইনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের লড়াইয়ে অংশগ্রহণকারীদের ভূমিকার পাশাপাশি স্মরণ করা হয় প্রবাসীদের কথাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসীদের কল্যাণেও দেখা গেছে বিভিন্ন উদ্যোগ। সংযুক্ত আরব আমিরাত সফরে এসে এক অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুলাই আন্দোলনের নেতা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শুক্রবার রাতে আজমান শহরে আয়োজন করা হয় সিএপি সম্বর্ধনার অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, প্রবাসীরা যেন বিনিয়োগ করে দেশের উন্নতিতে অবদান রাখতে পারেন সেই উদ্দেশ্যে ছোট ছোট ক্ষেত্র তৈরি করার পদক্ষেপ নিয়েছে সরকার। ভোটাধিকার নিশ্চিতের ব্যাপারেও জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি বিষয় হলেও এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দেশে বিদেশের বিভিন্ন এক্সপার্টদের থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে প্রবাসীদের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায়। যারা জুলাই গণঅভ্যুত্থানে এবং বিগত 16 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের জনগণের উপর জুলুম, নির্যাতন, গুম, খুনের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার করার মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করছি। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রবাসীদের মধ্যকার দ্বিধা বিভক্তি দূর করার আহ্বান জানান আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। আমি যতদূর চেষ্টা করছি এই সমাজকে শিখবার, এই সমাজকে জানবার, আমি চেষ্টা করছি আমাদের মানুষের সমস্যাগুলো বুঝবার, এবং আমি চেষ্টা করছি এই সমস্যার সমাধানে কি কি উপায় হতে পারে সেটার একটা রোডম্যাপ তৈরি করবার। গণঅভ্যুত্থানের মাধ্যমে আসলে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনে শুধু পরিবর্তন আসেনি, আমি বলবো যে মানুষের মনোজগতেও একটি পরিবর্তন এসেছে। সিএপি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমায়ুদ আল নোয়াইমি। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক। বক্তৃতা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সময় সংবাদে আরো থাকছে, শেষ পর্যায়ে ছাতক সিমেন্ট কারখানায় আধুনিকায়নের কাজ ভারতের গড়িমসিতে হয়নি। রূপলাইন প্রকল্প সম্প্রসারণ, ব্যাহত হচ্ছে উৎপাদন, দ্রুত সমস্যা সমাধানের দাবি শ্রমিকদের। জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাসকূপ জামালপুর 1 অনুসন্ধান প্রকল্প শুরু হয়েছে। প্রতিদিন এই প্রকল্প থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে আশা পেট্রোবাংলা। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2012 সালে তারতাপাড়া গ্রামে রবিউল ইসলাম নামে এক কৃষক তার ধান খেতে ওঠা গ্যাস দিয়ে কৃষি জমিতে সেচ যন্ত্র ব্যবহার করে আসছিলেন। এমন খবরে জামালপুরের জেলা প্রশাসন ওই গ্রামে গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে পেট্রোবাংলা কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে। এরপর দ্বিমাত্রিক জরিপ কাজ শেষ করে 2017 সাল থেকে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করে পেট্রোবাংলা। জরিপ শেষে এখন চলছে গ্যাস অনুসন্ধান কাজ। এই কাজটা আমাদের যদি কোনো ট্রাবল না থাকে তাহলে আমাদের নির্ধারণ করা আছে 90 দিন, তো আমরা ইনশাল্লাহ এর ভিতরে চেষ্টা করব। আমরা পরবর্তীতে কিন্তু একটা ক্লোজ গ্রিড আমরা কিন্তু একটা 2D করেছি। তাছাড়া একটা জাপানিজ একটা কোম্পানি এখানে সাইসমিক সার্ভে করে এই এরিয়াতে, তারাও কিন্তু এখানে আমাদেরকে বলেছে যে এখানে একটা ভালো তেলেরও একটা লেয়ার আছে এবং গ্যাসেরও একটা স্যান্ড আছে। প্রতিদিন এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হবে। এটা 25 থেকে 30 বছর পাওয়া যাবে বলে জানায় পেট্রোবাংলা। প্রতিদিন আমাদের এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট এখানে উৎপাদিত হবে, গ্যাস উত্তোলন করা হবে এবং 20 বছর থেকে 25 বছর পাওয়া যাবে এটা, এবং এটার বাজার মূল্য অনেক বেশি। আমরা কমপক্ষে 10 MMCFD গ্যাস এখান থেকে পাবো, এবং সেটা 25 থেকে 30 বছর আমরা দিতে পারবো। আমাদের সার্ভে রিপোর্ট তাই বলে। প্রায় 6 একর জমির উপর এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। আর মাত্র 5 দিন পর অসংখ্য গল্প কথার সমারোহ নিয়ে আসছে আমর একুশে বইমেলা। নানা রঙে সেজে উঠছে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। স্টল প্যাভিলিয়ন নিয়ে প্রকাশকদের ব্যস্ততা কেমন চলছে জানিয়েছেন মার্জিয়া শ্রেয়া।
ছোট বড় কাঠের টুকরো থেকে আস্ত বুকশেলফ, সাদা ককশিটে কয়েকবার করে পড়ছে রঙের প্রলেপ। বাঁশ কাঠের মেলবন্ধনে যে আকার দেয়া হয়েছে তাতে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে কোনটি স্টল আর কোনটি প্যাভিলিয়ন। এই সব আয়োজন জানান দিচ্ছে প্রাণের মেলার জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সহসাই। দ্রুতলয়ে কাজ করছেন রং ও কাঠ মিস্ত্রিরা। সকাল থেকে রাত অবধি চলছে তাদের কর্মযজ্ঞ। লক্ষ্য জানুয়ারি শেষ না হতেই স্টল প্যাভিলিয়নকে চূড়ান্ত রূপ দেয়া। মালিক বলছে 1 তারিখের আগে হয়তো যত দ্রুত সম্ভব আমাদের কাজ শেষ করতে হবে। আমরা 3টে ডবল স্টলের কাজ নিয়েছি, এই কাজ আর 2 দিন পর কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। রঙের কাজ আর 3 দিন লাগবে। বেশি বাকি নাই, কাজ পুটিং এর কাজ হয়ে গেছে, রঙের কাজ বাকি আর কি, ফিনিশিং এর কাজের প্রেশার একটু বেশি। সিলিং বাকি আছে, সাইনবোর্ড বাকি আছে, এই তো কাউন্টার করে ফেলছি। প্রকাশকরা ব্যস্ত সময় পার করলেও বাংলা একাডেমি থেকে নির্ধারিত নিয়ম কানুনের বেড়াজালে কিছুটা দোলাচলে আছেন প্রকাশকরা। বইমেলায় আমাদের স্টলের সেলফগুলো বানানো হয়েছে, রঙের কাজ চলছে, যথাসময়ে ইনশাআল্লাহ সবার কাজই হয়তো কমপ্লিট হবে। এই কাজগুলো সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন শ্রমিকরা কাজ করছে। বাংলা একাডেমি এবার যে নীতিমালা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে পেভিলিয়ন 4 পাশ বন্ধ থাকবে, 2 পাশে 2টা দরজা থাকবে। কিন্তু এরই মধ্যে আমি যা দেখতে পাচ্ছি অধিকাংশ পেভিলিয়ন যেগুলা অবকাঠামো তৈরি করেছে তারা 4 পাশ খোলা রেখেই অবকাঠামো তৈরি করছে। প্রকাশকদের শঙ্কার বিষয়টি জানানো হলে নিশ্চিত কোনো উত্তর পাওয়া যায়নি। দোকানগুলো স্বাধীনভাবে তাদের রুচি অনুযায়ী, নান্দনিক বোধ অনুযায়ী তারা সাজাচ্ছেন। সেখানে বাংলা একাডেমি বৈচিত্র্যে বিশ্বাস করে। প্রকাশকরা আমাদেরকে জানিয়েছেন যারা পেভিলিয়ন পেয়েছেন যে তারা খোলা রাখতে চান। বিষয়টি আমরা ভাবছি, কমিটিতে নিয়ে যাওয়া হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর মাত্র 5 দিন। কাঠ বাঁশ রঙে ঘেরা এই প্রাঙ্গণে কথা গল্প আখ্যানের পসরা সাজানোর অপেক্ষায় প্রকাশকরা, আর বইপ্রেমীরা নতুন বইয়ের গন্ধ নেওয়ার প্রতীক্ষায়। সকল প্রতীক্ষার অবসান হোক। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। রংপুরে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, ডিপেন্ডিং অন কি পরিমাণ সংস্কার করা হবে না হবে। এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে। এর মধ্যে কিছু কিছু সংস্কার সুপারিশমালা ইতোমধ্যে সাবমিট করা হয়েছে। আমরা যেটা বুঝতে পেরেছি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে, এরপরে একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হবে। সেই ঐক্যমত গঠন কমিশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত ঐক্যমতগুলো নেওয়া হবে। সেটার উপরে যে পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন সেগুলো সাধন করা হবে আইনে এবং বিধিতে, এবং তারপরে নির্বাচন আমাদের একটা শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে। প্রাক প্রক্রিয়া তো ইতোমধ্যে চলছে, তখন ডেফিনেটিভ একটা টাইম লাইন নিয়ে হয়তো কাজ শুরু হবে। তো আমরা কমিশনের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া সেই বক্তব্যকে সামনে ধারণ করেই আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। রাজনৈতিক যেসব আলাপ আলোচনা আছে আমি মনে করি এগুলো ঐক্যমতের ব্যাপার, এগুলো আলোচনার মাধ্যমেই সমাধান হবে। রংপুরে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অনলাইনে শতভাগ বিক্রি হওয়ায় সিলেট অঞ্চলের স্টেশনগুলোতে গিয়ে মিলছে না টিকিট। কথিত ভিআইপিদের নামে টিকিট ব্লকের অভিযোগ বিস্তর। এতে সাধারণ মানুষ হচ্ছেন বঞ্চিত। মেল ট্রেনই শেষ ভরসা হলেও দিনে একটি মাত্র ট্রেন কখন আসে আর কখন ছাড়ে তাও বলতে পারে না কেউ। কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে সমস্যা আর সংকটের ব্যাপারে জানে উপর মহল, শীঘ্রই মিলবে সোরাহা। আমিরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নৌসাদ আহমদ চৌধুরী। রেলওয়ে সিলেট অঞ্চলের মানুষের নিত্যদিনের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বাহন। দিনে ও রাতে দেশের বিভিন্ন প্রান্তে সব শ্রেণী পেশার মানুষের নিরাপদে চলাচলে বহু বছর ধরে ভূমিকা রেখে আসলেও কয়েক বছর ধরে অনলাইন সেবার নামে ভোগান্তিতে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের বড় একটি অংশ। নেটের মাধ্যমে টিকিট বিক্রি হয়ে যায়,
এখন তো সাধারণ মানুষ, তো আমি তো মোবাইল টিপতে পারি না, আমি কীভাবে টিকিট করব? সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনে যাত্রীর চাপ অনেক। টিকিট সংগ্রহ করতে হচ্ছে যাত্রার 10 দিন আগে। তবে 5 মিনিটের মধ্যেই সব টিকিট বুকিং হয়ে যাওয়া নিয়ে আছে নানা প্রশ্ন। বাসায় বসে আমরা 13 জনের যে টিকিটটা করে নিলাম, এতটুকু সুযোগ আমি নিয়ে নিলাম। ভোটার আইডি কার্ডে ফটোকপি যারা টিকিটের সিস্টেম করতে পারলে আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে আর সারা বাংলাদেশে আমাদের কিওস্ক বুথ আছে হলেও আপনার এই কিওস্ক বুথ আর ভেন্ডিং মেশিন এটা বর্তমানে 7 বিভাগের প্রত্যেকটি স্টেশনে এটা অফ আছে। চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে গেল 20 বছরের বেশি সময় ধরে চলছে মাত্র 2 জোড়া ট্রেন। তার উপর আছে কোচ সংকট। 11 দিন আগে টিকিট ছাড়ছে, সেই টিকিট কাটছি, কিন্তু টিকিট ছাড়ছে রাত্রে অনলাইনে, বিকালবেলায় টিকিট নাই। 50% টিকিট কাউন্টারে থাকলে জনগণের সুবিধা হয়। আন্তনগর ট্রেনগুলোতে টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্মের অভিযোগ কম নয়। আছে ভিআইপিদের জন্য টিকিট ব্লক করার অভিযোগও। একজন ব্ল্যাকার চক্রের সদস্য মুঠোফোনে এসব তথ্য জানালেন সময় সংবাদকে। ভিআইপিদের জন্য কি ব্লক রাখে নাকি? অনলাইনে কাউন্টার চলে আসে, অফলাইন অনলাইন একবার আপনি টিকিট রাখা হয় ভিআইপিদের জন্য। তবে টিকিট ব্লকের বিষয়টি অস্বীকার করে নানা সংকট ও সমস্যার বিষয়কে সামনে আনলেন রেলওয়ের এই কর্মকর্তা। বললেন শিগগিরই মিলবে সুরাহা। আমার রেল থেকে কোনো ব্লক হয়, ট্রেনের ভিতরে পর্যাপ্ত চেকিং করতাম, এনআইডির সাথে মিল নিতে পারে, কিন্তু আমাদের পর্যাপ্ত টিটি নাই। সিলেট অঞ্চলে রেলওয়ের কুশিয়ারা ও জালালাবাদ মেল এক্সপ্রেস বন্ধ, আর ঢাকা সিলেট রুটে 4 জোড়া আন্তনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। নানা ভোগান্তি এবং সংকট কাটিয়ে উঠতে পারলে এই রেলওয়ে হয়ে উঠবে সবচেয়ে সুবিধাজনক বাহন। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। EDF Aluminium. We define possibilities. 1400 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে সুনামগঞ্জের নবনির্মিত অত্যাধুনিক ছাতক সিমেন্ট কারখানা। এরই মধ্যে কারখানা 90% কাজ শেষ হয়েছে। তবে 5 কিলোমিটার রূপ লাইন সম্প্রসারণে ভারতের গড়িমসির কারণে উৎপাদনে যেতে পারছে না কারখানাটিতে। বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 88 বছরের পুরানো এই কারখানাটি গত 1.5 যুগ ধরে লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে যায়। সবশেষ 2003-04 অর্থ বছরে সর্বোচ্চ 1,80,820 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হয় ছাতক সিমেন্ট কারখানায়। এরপর থেকেই কমতে শুরু করে কারখানাটির উৎপাদন। 2011-12 অর্থ বছরে লোকসানের মুখে পড়ে কারখানাটি। 2019 সালের সেপ্টেম্বরে এই সিমেন্ট কারখানাকে আধুনিকায়নের জন্য 892 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় সরকার। ড্রাই প্রসেস রূপান্তরের কাজ শুরু করে চীনের নাংজিসি হোপ কোম্পানি, কিন্তু পরবর্তীতে যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে 1417 কোটি টাকা ধরা হয়। দুইটা পার্টে কাজ হয়েছে। একটা হলো একটা লামসাম টার্নকি কন্ট্রাক্ট হয়েছে চাইনিজদের সাথে, ওইখানে আছে প্রায় 800 কোটি টাকা। আর বাকি টাকা আছে জালালাবাদ থেকে একটা গ্যাস লাইন টানতে হবে, এটাতে আছে 35 কোটি টাকা। আদার্স ট্যাক্স ব্যাট লোকাল কাজ 1400 কোটি টাকা বাজে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নানা ষড়যন্ত্রের কারণে দেশের প্রথম এই সিমেন্ট ফ্যাক্টরিটি গত 5 বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কারখানার বিভিন্ন স্তরের শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। চুনাপাথরের অভাবে আমরা উৎপাদনে যেতে পারতেছি না। এখানে অস্থায়ী শ্রমিকও ছাঁটাই করা হয়েছে, অনেক শ্রমিককে এখান থেকে বদলি করা হয়েছে। এখন ওদের অবস্থা চরম একটা দুর্ভোগে আছে। দেশের একমাত্র সরকারি এই সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। নতুন রোপওয়ে, ক্রাশার, প্রি হিটার, ভার্টিক্যাল রোলার মিল ও সিমেন্ট মিল, ক্লিংকার সাইলো, 10 মেগাওয়াট পাওয়ার প্লান্ট ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ 90% শেষ হয়েছে। তবে 5 কিলোমিটার রূপলাইন সম্প্রসারণে ভারতের গড়িমসির কারণে উৎপাদনে যেতে পারছে না কারখানাটি। লাস্ট পর্যন্ত ইন্ডিয়ান কেএলএমসি বলছে যে 1 বছর সময় দিলে আগামী বছরের মধ্যে তারা কাজটা শেষ করে দেবে। এই জন্য প্রকল্পটা সমাপ্তির তারিখ 2025 সালের জুনে থাকলেও 2026 সালের জুন মাসে সরকারের কারখানাটা চালু করার পরিকল্পনা আছে। নতুন এই প্লান্ট চালু হলে প্রতিদিন 1,500 মেট্রিক টন ক্লিংকার এবং 500 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। দেখছেন সময় সংবাদ।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেমিনারে কথা বলছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। সেটা আপত্তি নাই, কিন্তু সাথে সাথে প্রোডাক্টিভ হিসেবে কাজ করাটা সবার দরকার। আর এখানে আমরা সরকার থেকে চেষ্টা করছি, এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা, আমরা রাজস্ব ব্যয় করা, দুটোই কিন্তু শুধু আদায় করে যাব ব্যয়টা নির্বিচারে করব সেটা মোটেও ছিল। সেটা আমরা এবার চেষ্টা করছি আমাদের রাজস্ব আহরণগুলি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। মানে আয় করে যাব, তবে সরকার বা তার অন্যান্য আনুষঙ্গিক সংস্থাগুলো ব্যয় করতে থাকবে, সেটা কাম্য না। এবং এইটাই বোধ হয় আপনারা সবাই আশা করেন, তাই না? যেমন সরকার কেন ট্যাক্স দেবো, কিন্তু বা সরকার আমরা ফি দেবো, কাস্টম ডিউটি দেবো, কিন্তু সরকার আমাদের জন্য ডিজিটাল সমস্ত ব্যবসাগুলোকে স্মুথ করবে। এইটাই অনেক সময় আমরা দেখতে পাই যে এখানে কিছুটা ঘাটতি আছে। আর সবচেয়ে বড় কথা, আমরা সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলছি, আর রাজনৈতিক সংস্কার, তারপর অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসেস, কিন্তু আমি মনে করি সেগুলি নিশ্চয়ই দরকার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা। সেটা যদি আমরা না করতে পারি, এবং এগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা কিন্তু কঠিন, আবার সহজও বটে। কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল, অনেকগুলো আইন কানুন আছে, বদল করতে একটু সময় লাগবে, কিন্তু প্রক্রিয়াগুলো যেগুলো আইন আছে এবং যে সমস্ত পদ্ধতিগুলো আছে, সেগুলির সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবহার এবং স্বচ্ছভাবে ব্যবহারকে সবচেয়ে বড়, এবং ওটা খুব ডিফিকাল্ট কাজ না। কিন্তু এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে উপলব্ধি করতে হবে যে সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আবার কিছু কিছু সিস্টেম ইন্ট্রোডিউস করেছি, কিন্তু আমরা বেশি দূরে এগোতে পারিনি। এটা আমরা দেখি। যেমন আমি একটা এই যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, যেটা BSW, সেই 2017 না কত সালে শুরু হয়েছিল, এই 6 বছর লেগে গেল একটা সিঙ্গেল উইন্ডো এসে করতে। আপনি বোঝেন কি অবস্থা। এখন 23 সালে 24 সালে গত কয়েক মাস আগে আমরা ডিক্লেয়ার করেছি যে BSW হবে, কারণ কাগজপত্র ছাড়া। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে টেলিফোনে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। কেন গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না সে বিষয়েও জোর করেন ট্রাম্প। এদিকে দায়িত্ব গ্রহণের পর নেওয়া আগ্রাসী কিছু সিদ্ধান্ত থেকেও সরে আসছে ট্রাম্প প্রশাসন। ইঙ্গিত দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার ব্যাপারে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুঙ্কার দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। গ্রিনল্যান্ডের মালিকানার ইচ্ছা ছাড়াও ক্ষমতায় বসেই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করে নেন তিনি। তবে শনিবার লাস ভেগাসে এক র্যালিতে পুনরায় WHO-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। এই সময় তিনি জানান, এই সংস্থায় 32 কোটি জনগণের দেশ যুক্তরাষ্ট্র $50 কোটি অনুদান দিচ্ছে, আর 140 কোটি জনগণের দেশ চীন মাত্র $3.90 লাখ অনুদান দিচ্ছে। লাস ভেগাসের র্যালিতে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগের আশ্বাস দেয় রিয়াদ। সৌদি আরবের চেয়ে বহুগুণে বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রে আছে বলে দাবি ট্রাম্প। সৌদি আরবের মজুদে প্রচুর তরল স্বর্ণ আছে, আমাদের আরো বেশি আছে। আমাদের কাছে সৌদি আরবের চেয়ে বেশি আছে। অন্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি পেয়েছি, তবে পরিবেশের কারণে এটি ব্যবহার করি না।
don't use it because of the environment. এদিকে কোনো নোটিশ ছাড়াই গভীর রাতে কমপক্ষে 15 জন স্বাধীন পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা, কেননা আইন অনুযায়ী সিনেট অনুমোদিত কোনো পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করার আগে কংগ্রেসকে 30 দিনের নোটিশ দিতে হবে। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর আবারও শুরু হয়েছে বিপিএল এর ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শীর্ষ দুয়ে থাকা ফাইনাল খেলার বাড়তি সুযোগ নিতে এই ম্যাচে জয়ের দিকে নজর রাখছেন বরিশাল অলরাউন্ডার মোহাম্মদ তবি। এবারের আসরের উইকেটেও প্রশংসা করেছেন তিনি। হোম অফ ক্রিকেট ম্যাচ শুরু দুপুর 1:30টায়। এছাড়া সন্ধ্যা 6:30টায় টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। বাংলাদেশের উইকেট মানেই স্পিনিং আর লো স্কোরিং ম্যাচ, এমন ধারণা নিয়ে বিপিএলে এসেছিলেন বিদেশি ক্রিকেটাররা। মোহাম্মদ নবীও তাদের একজন। তবে এবারের চিত্রটা পুরোপুরি ভিন্ন। স্পিনারদের পরিবর্তে দাপট দেখাচ্ছেন পেসাররা। 200+ স্কোর দেখা যাচ্ছে হরহামেশাই, যা বাড়াবে বাংলাদেশি ব্যাটারদের আত্মবিশ্বাস। আগে স্পিনাররা সর্বোচ্চ উইকেট শিকারী হতো, তবে এবার পেসাররা ভালো করছে। মানসম্মত উইকেট হওয়ায় এমন হচ্ছে। বাংলাদেশে কয়েকজন আন্তর্জাতিক মানের বলার দেখেছি। পিচ ভালো হলে ব্যাটারদের পারফরমেন্সও ভালো হয়ে যায়, বল মারতে পারে। উইকেট স্লো হলে বল স্লো হয়ে যায়, তাই এটা বাংলাদেশের ব্যাটারদের অনেক সহায়তা করবে। স্ট্রাইক রেটও বাড়বে। ঢাকা পর্বের প্রথম ম্যাচেই মাঠে নামবে টেবিলের 2 নম্বরে থাকা ফরচুন বরিশাল। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। তাদের বিপক্ষে ফেভারিট মুশফিক নবীরাই। তারপরও ফাইনাল খেলার বাড়তি সুযোগ পেতে ঝুঁকি মুক্ত থাকতে চান আফগান অলরাউন্ডার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও বোঝাপড়া বেশ ভালো। প্রতিটি ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শীর্ষ দুয়ে সবাই থাকতে চায়, সবাই চায় ফাইনালে ওঠার জন্য বাড়তি একটা সুযোগ পেতে। বেশিরভাগ সিনিয়রই এ দলে। মুশফিক রিয়াদদের সঙ্গে আমিও মাঝে মাঝে পরামর্শ দেই। আমরা তামিমকে সহায়তা করি। সে অনেক সময় বাউন্ডারিতে থাকে, আমরা তখন পরামর্শ করি কাকে কোথায় ফিল্ডিং করানো যায়, কাকে ওই মুহূর্তে বোলিংয়ে আনলে ভালো হয়। এদিকে সন্ধ্যার ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। পেমেন্ট ইস্যু থেকে শুরু করে নানা বিষয় নিয়েই পদ্মাপাড়ের দলটা জন্ম দিয়েছে আলোচনার। বিতর্ক এড়াতে এদিন অনুশীলন করলেও নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি দলের কোনো প্রতিনিধি। অন্যদিকে প্রথম দল হিসেবে প্লে অফ আগেই নিশ্চিত রংপুর রাইডার্সের। সামর্থ্য বিবেচনায় এই ম্যাচে এগিয়ে তারাই, যদিও চট্টগ্রাম পর্বে তাদের একমাত্র হারের স্বাদ দিয়েছে এই রাজশাহী। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে তাই এ ম্যাচে বেশ সাবধানী থাকবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে তো শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। মধ্যপ্রাচ্যকে পুঁজি করে সক্রিয় টিকিট কালোবাজারি। আকাশপথের ভাড়া 3 মাসে বেড়েছে প্রায় 40,000 টাকা। বিপাকে ওমরাহ যাত্রী ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙার দাবি। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।